আপনার লোকজন দেখেই বুঝতে পেরেছি আপনি সাধারণ মস্তান নন, অনেক বড়লোক মস্তান। তাই বলে আপনার ছেলে হাত চাই আর আপনিও ঢ্যাং ঢ্যাং করে হাত কাটতে চলে এসেছেন? হ্যাঁ, এটা কেমন কথা? আমার মেয়ে আপনার ছেলের কি এমন ক্ষতি করেছে যে আমার মেয়ের হাত নিতে চান? আসলে আপনারা ভুল বুঝছেন। আমি বলতে চাচ্ছি, আপনার সাহস তো কম না, বাড়ি বয়ে আমার বোনের হাত কাটতে আসছেন। আমাকে বলার সুযোগ দিন। আসলে আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ও, তাই বলুন, আগে বললেই তো হতো। ছি ছি ছি, কত কি বলে ফেললাম। মিমি লোকটার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না এত হাইফাই পরিবারে তার বিয়ে হতে পারে। আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে। এখন আপনার মেয়ের আপনার মত থাকলেই হবে। ছেলেকে না দেখে কিভাবে কথা দিই, আর মেয়েরও মতামত শোনা দরকার। আমাকে তো দেখলেনি, পাত্র দেখার আর কি বাকি। এমা, আমি আপনাকে বিয়ে করব না। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এই বয়সে আমার মতো পুচকু মেয়েকে বিয়ে করতে আসছেন? বুইড়া কালে ভীমরতি। মা, আসলে আমি বলতে চাচ্ছিলাম, আমার ছেলে খুব সুন্দর দেখতে, কেউ অপছন্দ করতে পারবে না। ও আচ্ছা। মিমি জিহ্বায় কামড় দিয়ে ভেতরে গিয়ে চা নাস্তা নিয়ে আসে। লোকটা চা খেয়ে মিমির খুব প্রশংসা করে আর বলে বিয়ের পর রোজ এই বুড়ো বাবাকে চা খাওয়াতে হবে। মিমি মনে মনে রাজার কথা ভাবে আর ভাবে, বিয়ে করে বড় লোক বাড়ির বউ হয়ে দেখিয়ে দিব রাজা বাবুকে আমিও পারি। ওনার মতো মানুষের দরকার নেই আমার। রাজা এদিকে খুঁজে খুঁজে সারা বাড়ি তছনছ করে ফেলেছে। রাজার খোঁজাখুঁজি দেখে রাজার মা রাজাকে জানায় মিমি বাড়ি ছেড়ে চলে গেছে আর এ বাড়িতে আসবে না বলে গেছেন। রাজা খুব ভেঙে পড়ে। সে রাগ করে মিমির বাসায়ও যায় না। রাজার মা রাজার বাবার সাথে বিষয়গুলো অনেক আগে জানিয়েছিল। এদিকে মিমির বাড়িতে বিয়ের কথা পাকা হয়ে যায়। আমি কিছুদিনের জন্য বন্ধুদের সাথে একটা ট্যুরে যাচ্ছি আন্টি। আচ্ছা মা, সাবধানে যেও আর গিয়ে জানিও। অরিন বেরিয়ে পড়ে। সে নিজের বাবা মা আর অনেকের সাথে মিলে আলোচনা করার জন্যই বাড়ি থেকে চলে যায়। মিমি ভাবতে থাকে, আমি তো বিয়ে করে নিচ্ছি, রাজার কি হবে? অরিনের কথা মানু ছাড়া কেউ জানে না, আর মানু একা কিভাবেই বা রাজাকে বাঁচাবে। এসব ভাবতে ভাবতে মিমি মানুকে কল দেয়। মিমি, কোথায় তুমি? আমি বাসায়। না জানি এভাবে চলে গেছো। ভাইয়া তোমাকে না দেখতে পেয়ে কি পাগলামি শুরু করেছে জানো? ওনাকে ভালো রাখার জন্যই চলে এসেছি। আচ্ছা বাদ দাও ওনার কথা। আমি কল করেছি একটা কথা জানানোর জন্য। আসলে আমার বিয়ে সামনে 6 দিন পরেই। তুমি সবাইকে নিয়ে এসো প্লিজ। বিয়ে মানে কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। রাজার মা মানুর হাত থেকে মোবাইল নিয়ে মিমিকে জানায় তারা সবাই আসবে বিয়েতে। যদিও মিমি রাজার মায়ের কথায় কষ্ট পায়, তবুও সে বুঝতে দেয় না। রাজার সাথে কাটানোর সময়গুলো মিমির খুব মনে পড়তে থাকে। আনমনেই চোখে জল চলে আসে। চোখ দুটো ভিজে যায় মিমির। মিমি ভাবে, তাহলে কি সত্যি রাজাকে ভীষণভাবে ভালোবেসে ফেললাম? অন্যদিকে রাজা মিমির বিয়ের কথা জানতে পেরে দিনরাত এক করে নিজের ঘরে বন্দি করে নেশায় মেতে উঠেছে। এক এক করে 5 দিন কেটে গেছে। আজ মিমির বিয়ে। খুব ধুমধামে বিয়ের আয়োজন করা হয়েছে, যেন কোনো রাজপ্রাসাদের রাজার সাথে তার বিয়ে হচ্ছে। রাজার বাড়ি থেকে সবাই হাজির বিয়ের দাওয়াত পালনের জন্য। এদিকে না আছে পাত্রের খোঁজ, না আছে সেই লোকটার খোঁজ। এই নিয়ে খুব ঝামেলা শুরু হয়ে গেল। কি হবে মিমির? তাহলে কি বিয়ে ভাঙা অপবাদ নিয়েই গোটা জীবন কাটাতে হবে তার? রাজা বিয়েতে আসছে, কিন্তু সে গাড়িতেই বসে মদ খাচ্ছে। রাজার মা লোক পাঠিয়ে রাজাকে নিয়ে এসে মিমির পাশে বসিয়ে দিয়ে কাজীকে বিয়ে পড়াতে বলে। সেখানেই ওদের বিয়ে হয়ে যায়। যদিও রাজার কোনো হুঁশ ছিল না, তার কিছুই জানা নেই কিভাবে কি হলো বা হয়েছে। রাজার মা মিমিকে নিয়ে বাড়িতে আসে, তখন বেলা প্রায় ডুবে আসছে। রাজাকে নিয়ে মিমি কোনোভাবে বিছানায় শুয়ে দিয়ে পায়ের জুতো জোড়া খুলে দেয়। রাজার জ্ঞান কিছুটা ফিরে। হাই মেয়ে, কোথায় চলে গেছিলে? কেন, আপনি জেনে কি করবেন? কত শখ করে বিয়ে করতে গেলাম। শালা চিটার বুড়ো আমাকে রেখে ছেলে নিয়ে পালালো। শেষে এই রাক্ষসকে বিয়ে করতে হবে। তোমার বিয়ে হয়ে গেছে, তাও রাক্ষসের সাথে? এই নিন, লেবু জল খেয়ে উদ্ধার করুন আমাকে। মাতাল হয়ে আছেন তাই কিছু মনে নেই আপনার।
রাজা লেবু জল খেয়ে শুয়ে পড়ে। আবার ঘুম থেকে উঠে প্রায় 8টা-9টা নাগাদ। রাজা ঘুম থেকে উঠে ওর মায়ের কাছে ছুটে যায়। মম, মিমির আজ বিয়ের কথা ছিল, আমাকে কেন জানালে না? বিয়ের ভিডিও নিয়ে এসেছি দেখ। রাজার মা ল্যাপটপ চালিয়ে বিয়ের ভিডিও দেখায়। রাজার রাগে দেওয়ালে নিজের হাতে একটা জোরে বাড়ি মারে। হঠাৎ ওর চোখ পড়ে বিয়ের বরের দিকে। একে এটা তো সে নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না রাজা মিমিকে কোথায় জানতে চায়। রাজার মা মানুর রুমের দিকে ইশারা করতে রাজা মানুর রুমে গিয়ে মিমিকে হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। কোথায় গিয়েছিলেন? বিয়ে করতে। আমাকে বলে গেছিলেন? কেন? আপনি আমার কে যে বলে যেতে হবে? কতটা কষ্ট হয়েছিল জানেন? কেন কষ্ট কেন হবে? আপনি বুঝবেন না, আপনি যখন পাবেন তখন বুঝবেন। মিমির হাত ছেড়ে দিয়ে শার্ট হাতে নিয়ে বাইরে চলে যায়। মিমি রাজার ঘরের অবস্থা দেখে অবাক হয়ে যায়। বিভিন্ন রকম ইনজেকশন, মেডিসিন আর ড্রিঙ্কস, আর ভুড়ি ভুড়ি সিগারেটের খোসা। এসব খেয়েও উনি জীবিত? আল্লাহ গো, এই ছেলে এরকম কেন? হঠাৎ মিমির চোখ পড়ে মেঝেতে, দেখে রক্ত। নিচু হয়ে দেখে খাটের নিচে কিছু সাদা রঙের ব্যান্ডেজ রক্তে ভিজে লাল হয়ে আছে, সাথে একটা ব্লেডও আছে। মিমি এসব দেখে বেশ অবাক হয়। কিছুক্ষণের মধ্যে রাজা একটা বক্স নিয়ে রুমে হাজির হয়। রাজা মিমি কেউ কারোর সাথে কথা বলছে না, নিজের মতো কাজে ব্যস্ত। মিমি মাঝে মাঝে উকি দিয়ে দেখছে রাজা বক্স থেকে কি বের করছে। বক্সের মধ্যে অনেকগুলো মদের বোতল, সেগুলো এক এক করে বের করে খাটের নিচে ঢুকিয়ে রাখছে রাজা। এসব কি? হ্যাঁ, ঘরে মদের বোতল রেখেছেন কেন? আমার ঘর, আমি কি রাখবো না রাখবো আমার ব্যাপার, আমি এই বিষয় নিয়ে অন্য কারো উপদেশ শুনবো না। এই যে মিস্টার, আমি আপনার বিয়ে করা বউ, আর সেই অনুযায়ী এটা আমারও রুম, তাই এখানে আপনার যতটা অধিকার আছে আমারও আছে। আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করতে গেছিল, আবার অধিকার দেখানো হচ্ছে। কি হলো? এসব বাইরে ফেলে দিব কিন্তু। হাত দিয়েই দেখেন, হাত কেটে ফেলবো। মিমি গিয়ে রাজার পাশ থেকে বক্স নিয়ে সব মদের বোতল তাতে তুলে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। রাজার আগে গজগজ করতে করতে আলমারি খুলে তাকিয়ে ভ্যাবাচেকা খেয়ে যায়। ওর কাপড়গুলো কই? এখানে তো সব মেয়েদের শাড়ি, গয়না, জামা কাপড়। আমার ড্রেসগুলো কোথায়? এই যে বন্ধ ডিপ ফ্রিজের ভেতরে। হোয়াট? হ্যাঁ, আমার কাপড়গুলো আর ছিল না, তাই আপনারগুলো ওইখানে রেখে জায়গা বের করে নিয়েছি। আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। আগে আগে দেখো হোতা হে ক্যা। 5 মিনিট সময় দিলাম, সব ড্রেস বের করে গুছিয়ে রাখবেন। রাজা বারান্দায় চলে যায়। মিমি রাজার কথা মতো বাধ্য মেয়ের মতো ওর ড্রেসগুলো সরিয়ে গুছিয়ে আলমারির হাফ অংশ জুড়ে রাখে, আর বাকি হাফ জায়গায় নিজেরগুলো রাখে। গুড, এবার খাবার নিয়ে আসেন, খিদে পেয়েছে। জি, গিয়ে গিলে আসেন। হন হন করে বের হয়ে গিয়ে নিজে খেয়ে এসে শুয়ে পড়ে। রাজা একা গিয়ে খেয়ে এসে দেখে মিম পুরো বিছানা জুড়ে শুয়ে আছে। এই যে ম্যাডাম। মিমি রাজার দিকে তাকায়। বিছানাটা আমার। তো মানে এভাবে শুলে আমি কোথায় থাকবো? এই যে সোফা, আর না হলে বারান্দায় মাদুর আছে না, যান বাইরে ঘুমান। হাজব, আমার বিছানা, সো আপনিই যান। পারবো না, আর আমি পরপুরুষ নিয়ে এক বিছানায় থাকতে পারবো না। পরপুরুষ? আপনি নাকি আমার বউ? হ্যাঁ, তো তাই বলে আপনার সাথে থাকা লাগবে? সব পাগল আমার কপালেই জোটে। কি আমি পাগল? জি না, রাম ছাগল। মিমি উঠে বসে রাজার হাত ধরে এক কামড় বসিয়ে দেয়। ইস, পাগল ছাগল বলা হয়েছে, এ তো দেখি লেডি ডগি। মিমি বিছানা থেকে নেমে রাজাকে তাড়া করে হঠাৎ পা পিছলে রাজা মিমি দুজনেই সোফায় পড়ে যায়। রাজার বুকে মিমির হাতের চাপ লাগলে রাজা গুগিয়ে ওঠে। আউচ! কি হলো? দেখি কি হয়েছে এখানে। রাজা দেখাতে চায় না। মিমি অনেক জোর করে রাজার শার্ট খুলে দেখে বুকে ব্লেড দিয়ে কেটে মিম লেখা। এটা দেখে মিম কান্না আটকে রাখতে পারে না, রাজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদছেন কেন? আপনি আমাকে এতটা ভালোবাসেন, কখনো বলেননি কেন? আর কোন ভাবে বললে বোঝানো যেত? ভালোবাসেন তো কষ্ট দেন কেন? আমি কাউকে ভালোবাসি না, যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে বিয়ে করার জন্য অন্য ছেলের কাছে চলে গেছে। রাজা উঠে বিছানায় এক পাশে গিয়ে শুয়ে পড়ে।
মিমি বুঝতে পারে রাজার মনে তার চলে যাওয়ার নিয়ে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যেটা রাজা চাইলেও ভুলতে পারছে না। মিমি মনে মনে ঠিক করে সে তার মনে ভালোবাসাকে আবারও ফিরে নিয়ে আসবে। মিমি রাজার গায়ে চাদর টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ে। সকাল হলে দেখে রাজা বিছানার নিচে পড়ে গিয়ে ঘুমোচ্ছে। মিমি সেটা দেখে অট্ট হাসি দেয়। মিমির হাসির শব্দে রাজার ঘুম ভেঙে যায়। সে নিজের অবস্থা দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। পাশে আটার বস্তা থাকলে মানুষের এমন অবস্থা হওয়াটাই স্বাভাবিক, এতে হাসির কিছু নেই। রাক্ষসের মতো দেহ মানুষের খাটে জায়গা না হয় স্বাভাবিক। রাজা আর কিছু না বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আসবো ভাবি? ওরে আমার রায় বাঘিনী ননদিনী রে, আসো। তোমার ভাই এসেছে দেখা করতে। কই? ড্রয়িং রুমে মায়ের সাথে গল্প করছে, তুমি ফ্রেশ হয়ে ভাইয়াকে নিয়ে এসো। আচ্ছা। মানু চলে যায়। মিমি বাইরে এক পিচ্চিকে বলে রাজার রুমের পানির লাইন বন্ধ করে দেয়। রাজা দরজা খুলে বাইরে আসে। পানির কি হলো? কেউ কি বলবে পানি বন্ধ হলো কিভাবে? ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হইছে আমারে বিয়া। গান গাইতে গাইতে বের হয়ে চলে যায়। রাজা ওভাবে বসে থাকে অনেকক্ষণ পর পানি এলে ফ্রেশ হয়ে বের হয়। মিমি ওর ভাইয়ের সাথে গল্প করছে। রাজা এসে ওর ভাইয়ের পাশে বসে। মিমি হাঁ করে তাকিয়ে থাকে আর ভাবে কি জানি আছে কপালে। রাজা তো খেপে গেছে। দুলা ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি সারা সাহেব। আপনার মা মানে আমার শাশুড়ি মা কেমন আছেন? উনি আসলেন না যে? মা অসুস্থ মানুষ, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, দুদিন থেকে যাবেন। আজ না, অন্য একদিন। আজ অফিসে কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। রাহুল বের হয়ে যায়। বাসার সবাই খাবার খেয়ে নিজ নিজ কাজে যায়। মিমি আর মানু কলেজে যায়। রাজা ক্লাসে ঢুকেই দেখে মিমি শাড়ির আঁচল কোমরে গুজে হাই বেঞ্চের ওপর দাঁড়িয়ে সবাইকে কি যেন বলেছে। রাজা আসার দেখে তাড়াতাড়ি নামতে গেলে শাড়ি পায়ে বেঁধে পড়তে যেতে লাগলে সোহাগ নামের এক ছেলে মিমিকে 2 হাতে কোলে তুলে নেয়। থ্যাংক ইউ সোহাগ, তুমি না ধরলে আজ আমার হাত পা ভেঙে যেত। আজ আমার বিয়ে হলে আমার হাজবেন্ড এই দায়িত্ব পালন করত। হয়ে গেলে আজ মিমির ওপারের টিকিট হাতে ধরাই দিব। রাজা মিমির সিঙ্গেল সাজা দেখে আর অন্য ছেলের কোলে পড়ে ঝোলে ঝোলে কথা বলা দেখে রাগে আগুন হয়ে বের হয়ে যায়। সবাই অবাক হয় বিষয়টি দেখে। মিমি ছুটে বাইরে গিয়ে রাজার পথ আটকায়। রাস্তা ছাড়েন। ক্লাস নেবেন না? সেটা আমার ব্যাপার। একজনের জন্য এতজনের পড়ালেখা নষ্ট করবেন? পথ ছাড়েন। না, আপনি চলেন। রাজা মিমিকে ধাক্কা দিয়ে নিজের পথ করে নিয়ে নিজের কেবিনে চলে যায়। মিমি ক্লাসে যায়। কি হলো? চলে গেল? বেশি করে ফেলছো। চলো। মিমি, হ্যাঁ বলো। আমরা একটা ক্লাস পার্টির আয়োজন করেছি, সেখানে সবাইকে থাকতে হবে। কাল বিকেলে তোমরা এসো প্লিজ। অসম্ভব, ভাইয়া রাজি হবে না। আরে আমি তোমার মাকে বলে ম্যানেজ করে নিব। সোহাগ, আমরা আসবো। ওকে, ধন্যবাদ। মিমি আর মানু রাজার কেবিনে যায়। আসতে পারি? ভাইয়া আইসক্রিম খাবো। গিয়ে খেয়ে নে, আমাকে কেন বলছিস? মানু কিছু না বলে ড্রয়ার থেকে টাকা নিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। মিমি রাজার চেয়ারের পেছনের দিকে গিয়ে রাজাকে জড়িয়ে ধরে। এটা কি হচ্ছে? ছেলেদের গায়ে পড়া কি আপনার রোগ নাকি? যা ভাবেন। ছাড়ুন আমাকে। আমার বর। আমি ধরেছি। কার কি? ওমা, তাই নাকি? আমি আপনার বর? একটু আগেই তো বললেন আপনি সিঙ্গেল। সেটা তো বাইরের লোকজনকে জানাবো না, তাই না? কেন? আশিক কমে যাবে তাই? মিমি রাজার গলায় মুখ লাগিয়ে একটা চুমু দেয়। রাজা চমকে উঠে মিমির দিকে তাকায়। কি হচ্ছে এটা? কেউ দেখলে আমার মান সম্মান যাবে। বউয়ের সাথে এসব করলে মান সম্মান যায় না। বউ? মাই ফুট। মিমি রাজাকে ছেড়ে চলে যায় বাইরে। গিয়ে মানুকে নিয়ে বাড়িতে যায়। রাজা কাজ শেষ করে এক গুচ্ছ গোলাপ নিয়ে বাসায় যায়। মিমি বিছানায় গোলাপ দেখে খুশি হয়ে যায়। গোলাপগুলো নিয়ে গন্ধ নেয়। এটা আপনার জন্য নয়। হাত থেকে কেড়ে নিয়ে। তাহলে কার জন্য শুনি? আমার স্পেশাল মানুষের জন্য। কে স্পেশাল মানুষ? সবকিছু বলতে বাধ্য নই, ওকে? মন খারাপ করে বসে থাকে, মোবাইলে চ্যাট করে। হঠাৎ সোহাগ মিমিকে নক দেয়। মিমিও কথা বলতে শুরু করে। রাজা খেয়াল করে দেখে মিমি কোনো নজরেই নেই তার উপর। হ্যালো জান। হ্যাঁ জান, আমি রাস্তায়, আর একটু অপেক্ষা করো, আসছি।
মিমি হাঁ হয়ে যায় রাজার কাজ দেখে। রাজা বের হয়ে চলে যায়। মিমি রাজার যাওয়ার পথে তাকিয়ে থাকে। রাজা একটু পরে বাড়িতে ফিরে আসে। তখন প্রায় সন্ধ্যাবেলা। রাজাকে দেখে বেশ ক্লান্ত লাগছিল। মিমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে আর রাজার দিকে তাকিয়ে গান গাইছে। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। রাবিশ। আই কি বললেন? নাথিং। আমাকে নিয়ে কিছু বলেছেন, আমি শুনেছি। বলেন, কি বললেন? নট ইন্টারেস্টেড। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। ইন্টারেস্ট কিভাবে থাকবে? গিয়েছেন তো রাসলীলা করতে। হোয়াট? রাজলীলা মানে? ও, আপনি তো আবার বাংলা কম বোঝেন। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। রাসলীলা মানে হলো মেয়ে নিয়ে হ্যাং আউট করা। হোয়াট? দাঁত কেলিয়ে সামনে থেকে সরে যায়। রাজার শার্ট খুলছিল। হঠাৎ মিমি রাজার দিকে তাকিয়ে দেখে রাজার শার্টে লিপস্টিকের দাগ। ও মা গো, দেখে যাও গো, তোমার মেয়ের কি সর্বনাশ হলো গো। কোন শ্যাওড়া গাছের পেতনি তোমার মেয়ের সংসার ভাঙলো গো। কি হলো? এভাবে মেঝেতে বসে মরা কান্না গাচ্ছেন কেন? আপনি চুপ থাকুন। আজ আমার বড় লোক জামাই না পালালে আপনার মতো রাক্ষসকে বিয়ে করতে হতো না। এই জন্যই তো বলি, এক ঘরে এক বিছানায় থেকেও আমার দিকে কোনো নজর কেন নেই। আমি তো খতম হয়ে গেলাম গো। আই সেই স্টপ ইট। আর এই মরা কান্না বন্ধ করুন, নইলে ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে আসবো। ও বাবা গো, দেখতে পাচ্ছ বাবা, তোমার জামাই বাবাজি পরকিয়া করে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে বাবা। বাবা গো, আমিও তোমার কাছে আসছি বাবা। হোয়াট রাবিশ! আল্লাহ, প্লিজ হেল্প মি। কিরে, কি হয়েছে? ও এইভাবে কান্না করছে কেন? আমাকে জিজ্ঞেস না করে আই থিঙ্ক ওকে জিজ্ঞেস করলেই বেশি ভালো হয়। মিমি রাজার মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা গো, আমার সংসার করা আর হলো না গো মা। কেন, কি হয়েছে রে মা? কাঁদছিস কেন? তোমার ছেলে পরকিয়া করে, আমার সামনে ফোনে কথা বলে। তাও কি বলে জানো? বলে জান, কলিজা, বেবি, লুতু পুতু। একটু আগে দেখা করতে গিয়ে মুখ কালা করে আসছে। না না না, কালা না, লাল করে আসছে। আচ্ছা থাম, আমি দেখছি। রাজা, এসব কি শুনছি? রাজা এতক্ষণ মিমির নেকা কান্না দেখে আর বানিয়ে বানিয়ে কথা বলা দেখে প্রায় হা হয়ে তাকিয়ে আছে। মম, ট্রাস্ট মি, এসব কিছুই না। আমি তো জাস্ট বাইরে আমার স্টাফদের সাথে একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, আর কিছুই না। মিথ্যে, সব মিথ্যে। দেখো মা, ওর শার্টে লিপস্টিকের দাগ লেগে আছে। কই দেখি দেখি। হ্যাঁ, মিমি তো ঠিকই বলেছে। রাজা নিজে নিজেকে দেখে অবাক হয়ে গেছে। সত্যিই তো, এটা কিসের দাগ? বিশ্বাস করো মম, আমি জানি না এটা কিভাবে হলো। আজ রাতে খাওয়ার বন্ধ তোর। রাজার মা মিমিকে নিয়ে বের হয়ে যায়। এটা কিসের দাগ? নাকের কাছে নিতেই বুঝতে পারে এটা সস ছিল। দৌড়ে বাইরে যায় ওর মায়ের কাছে। মম দেখো, এটা সস। খাবার সময় কোনোভাবে লেগে গেছে। কই দেখি দেখি। ও, আমি ভেবেছিলাম। রাজা মিমির দিকে রাগে চোখে তাকালো। মিমি দৌড়ে মানালির ঘরে পালিয়ে যায়। ওদের কাণ্ড দেখে রাজার মা হেসে নিজের ঘরে চলে যায়। আজ এসো, তোমার ন্যাকামি যদি কমাতে না পেরেছি তাহলে আমার নামও রাজা চৌধুরী না। নিজের রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় আছড়া হয়ে কি যেন দেখছে আর মুচকে মুচকে হাসছে। মিমি সেই সময় গান গাইতে গাইতে রুমে আসে। গুনগুন গুন গান গাইয়া নীল ভোমরা যায়। এসে দেখে বিছানায় ল্যাপটপটা চলছে। ঘর অন্ধকার, কোনো সারা শব্দ নেই। মিমি ভাবে, যাক, রাক্ষসটা নেই, বেঁচে গেলাম। মিমি রুমে ঢোকার সাথে সাথেই খুব জোরে শব্দ করে দরজাটা লেগে যায়। মিমি খুব ভয় পেয়ে পিছনে তাকিয়ে অন্ধকারে কিছু দেখতে না পেয়ে কে কে বলে ডাকে, কিন্তু কোনো শব্দ আসে না। সামনে ফিরে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে একটা বিকট চেহারার পেতনি হাওমাও করে ডাকছে। মিমি সেটা দেখে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। রাজা সেটা দেখে তাড়াতাড়ি লাইট দিয়ে মিমিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে মুখে পানি ছিটিয়ে দেয়, মুখে হাত দিয়ে ডাকে, মিমি, মিমি। মিমি আস্তে আস্তে চোখ মেলে রাজার দিকে তাকিয়ে নিচে আবার ল্যাপটপের তাকিয়ে সেই পেতনিকে দেখে আবার জ্ঞান হারিয়ে যায়। উফ, কি চালায় পড়লাম। মম জানলে তো আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। আগে ল্যাপটপ বন্ধ করি। মিমি, হ্যাঁ মিমি। মিমি জ্ঞান ফিরে রাজাকে জড়িয়ে ধরে। বাঁচাও বাঁচাও বলতে থাকে। রাজা মিমিকে জড়িয়ে ধরে। এই তো আমি আছি, ভয় নেই। রাজা মনে মনে ভাবে, ভয় একটু বেশি দেখিয়ে ফেলেছি, এতটা করা ঠিক হয়নি। মিমি এতটাই ভয় পেয়ে যায় যে ওর জ্বর এসে যায়।
রাজা সারা রাত দিন মিমির পাশে থেকে ওর সেবা করেই যাচ্ছে। অন্যদিকে অনেকের অরিনের খোঁজ নেই, একাই হসপিটালের দায়িত্ব সামলাতে হচ্ছে। রাজার মা ওর বাবার সাথে দেখা করতে গেছে।